আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই সংবাদ শিরোনাম। আজারবাইজানে বৈশ্বিক জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। হযরত শাহজালাল বিমানবন্দরে প্রবাসী ওয়েটিং লঞ্চ উদ্বোধন। জনগণের ম্যান্ডেট নিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা বিএনপির মূল লক্ষ্য বললেন তারেক রহমান। নির্বাচিত সরকার ছাড়া জনপ্রত্যাশার সংস্কার সম্ভব নয়। এবং আইন করে কুইক রেন্টাল পাওয়ারে দায় মুক্তি দেয়া অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা হাইকোর্টের। দেশের সব বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন সচল করার নির্দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাত ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এরপর বিমানবন্দরের মাল্টি লেভেল কার পার্কিং এলাকায় প্রবাসী শ্রমিকদের জন্য ওয়েটিং লঞ্চ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, বিমানবন্দরে এসে কোনো দুশ্চিন্তা না করে যাত্রীরা যেন স্বস্তি বোধ করেন সেজন্য এই লঞ্চ করা হয়েছে। জলবায়ু সম্মেলনে অংশ নিতে গত 11 নভেম্বর আজারবাইজান সফরে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা স্বস্তি পান এখানে আসলে, আর কিছু চিন্তা করতে হয় না। এবার আমি আর বিমান আমাদেরকে নিয়ে যাবে যেখানে যাবার, বাকি সব ব্যবস্থা এখান থেকে হবে। কাউকে দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে না। যোগাযোগ যা করতে হয় এখানে বসে করবেন, এখানে বিমানবন্দরে যে আনুষ্ঠানিকতা আছে যেগুলো করতে হয় সেগুলোও করবেন, যাতে করে সহজে আপনি যান। আমরা মাথার থেকে দুশ্চিন্তার ভারটা তুলে নেওয়া হলো এইটার উদ্দেশ্য। নির্বাচন কত দ্রুত হবে তা সংস্কারের গতির উপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের নতুন নির্বাচনের আগে কিছু সংস্কার প্রয়োজন। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 জলবায়ু সম্মেলনের সাইডলাইনে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। দ্রুতই দেশকে গণতান্ত্রিক ভোটের দিকে নিয়ে যাবেন বলেও আশ্বস্ত করেন তিনি। আরো জানাচ্ছেন ফারিন ইসলাম টুম্পা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনূস। এরপরই রাষ্ট্র সংস্কারের নানা উদ্যোগ নেন তিনি। তবে রাজনৈতিক দলগুলো বিভিন্ন খাতে সংস্কারের পাশাপাশি চাপ দিচ্ছে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের। বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড ইউনূস বলেন, সুষ্ঠু ভোটের মাধ্যমে দেশে একটি নতুন সরকার নির্বাচিত করার আগে দরকার সংস্কার। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। এ সময় ড ইউনূস বলেন, সাংবিধানিক সংস্কারের পাশাপাশি জাতীয় সংসদ ও নির্বাচনী বিধিমালার কাঠামোর বিষয়ে ঐক্যমত দরকার। বলেন, বিপ্লবের পর মাত্র 3 মাস পেরিয়েছে। খুব শিগগিরই দেশে স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তার আশা। যে কোনো সরকারই স্থিতিশীলতার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন থাকে, আমরা উদ্বিগ্ন। তবে আশা করছি দ্রুতই আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। এজন্য দেশবাসীর সহযোগিতা ও ধৈর্য প্রয়োজন। COP29 জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থানকালে বুধবার বার্তা সংস্থা এএফপিকে এই সাক্ষাৎকার দেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনূস। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। জনগণের ম্যান্ডেট নিয়ে সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বিএনপির মূল লক্ষ্য বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতিতে দলের 31 দফা সংস্কারের রূপরেখা নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি কথা জানান। নির্বাচিত সরকার ছাড়া জনপ্রত্যাশিত সব সংস্কার সম্ভব নয় বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রিপোর্ট করছেন কামরুজ্জামান রাজি। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা রূপরেখা ও নাগরিক ভাবনা শিরোনামে সেমিনারের আয়োজন করে বিএনপি। লন্ডন থেকে ভার্চুয়ালি সেমিনারে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুরুতেই সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিএনপির 31 দফা সংস্কার নিয়ে তাদের মতামত তুলে ধরে বলেন, ফ্যাসিবাদ বিরোধী সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই
তৈরি বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে প্রয়োজন নির্বাচিত সরকার। এখন নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে নির্বাচন দেয়াই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব। রক্তের মধ্যে দিয়ে স্লোগান উঠলো নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশ যদি চান তাহলে দেশে গণতন্ত্র লাগবে, সেজন্য ভোট লাগবে। সেই ফিল্ড তৈরি করবার জন্য পুলিশ ঠিক করতে হবে, সিভিল বিউরোক্রেসি ঠিক করতে হবে, ইলেকশন কমিশন ঠিক করতে হবে। আমি বলি এটা মিনিমাম। এবারকার গণ অভ্যুত্থান অনেকগুলো প্রত্যাশা জাগিয়ে তুলেছে, ৩১ দফায় সবগুলো কিন্তু এখনো নাই। আমি বিশ্বাস করি যে আমি সবাইকে নিয়ে কথা বলবো যে দ্য কনসেপ্ট অফ সোশ্যাল কন্ট্রাক্ট, এই জিনিসটা যেটা আমরা বিএনপির মধ্যে দেখতে পেয়েছি। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে অংশীদারিত্বের রাজনীতি প্রতিষ্ঠা করবে। ভবিষ্যতে আর কখনো যাতে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা হতে না পারে তা নিশ্চিতে ক্ষমতার ভারসাম্য ও আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। জনগণের ভোটে বিএনপি যদি সরকার গঠন করে, আপনারা দেখতে পাবেন আমাদের ৩১ দফার আলোকে জনগণের ক্ষমতায়ন ও অংশীদারিত্বের রাজনীতি, রাষ্ট্রে যদি রুল অফ ল থাকে, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড গুড গভর্নেন্স থাকে, তাহলে আওয়ামী লীগের মতন পরিবারতন্ত্র বা অলিগার্কি তৈরি হবে না। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি লেভেলে চেষ্টা করা হবে নিশ্চিত করতে কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়, কেউ আইনের ঊর্ধ্বে নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সংস্কারের মাধ্যমে মানুষের জীবনমানের পরিবর্তন ও জীবনের নিরাপত্তা বিধান করা হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার প্রতিষ্ঠা করা হবে। কোনো প্রতিহিংসা নয়, সহনশীলতার রাজনীতির সংস্কৃতি প্রতিষ্ঠা করবে বিএনপি। বাংলাদেশের স্বৈরাচারী ব্যবস্থা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। আমরা আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই। রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানী গুণীদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিকক্ষ বা বাইক্যামেরাল পার্লামেন্ট সিস্টেম প্রবর্তন করতে চাই। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা অংশ নিয়েছেন তাদের সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গঠনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান। সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার আন্দোলনে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে তা এগিয়ে নিতে হবে। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা সফলতা লাভ করেছি। এই সফলতা তখনই পূর্ণতা পাবে যদি আমরা সত্যিকার অর্থেই একটি লিবারেল ডেমোক্রেসিকে আমরা এস্টাবলিশ করতে পারি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কোনো ব্যক্তির দায় মুক্তির অবকাশ নেই, এমন পর্যবেক্ষণ দিয়ে কুইক রেন্টাল আইনে দায় মুক্তির দুটি ধারা অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। একই সাথে সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন সচল করার নির্দেশ দিয়েছেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর দ্বৈত বেঞ্চ। রায়ের প্রতিক্রিয়ায় রিটকারীর আইনজীবী বলেন, একচ্ছত্র ক্ষমতা ও সীমাহীন দুর্নীতির সুযোগ তৈরির পাশাপাশি ব্যক্তি ও গোষ্ঠীকে অবৈধ সুবিধা দিতে আইনে দায় মুক্তির বিধান সংযোজন করে আওয়ামী লীগ সরকার। হুমায়ুন রিপোর্ট। বিগত সরকারের সময় অর্থলোপাটের আলোচিত খাত ছিল রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র। ক্যাবের তথ্য মতে গেল প্রায় ১.৫ দশকে প্রতি বছর ক্যাপাসিটি চার্জের নামে ব্যয় করা হয় ১৩০৫ কোটি টাকা। শুধু তাই নয়, সেই অর্থলোপাটকে বৈধতা দিতে বিতর্কিত আইন করে তৎকালীন সরকার, যা কুইক রেন্টাল আইন নামে পরিচিত। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন ২০১০-এর ৬-২ ধারায় বলা হয়, এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তার একক ক্ষমতা বলে চুক্তি করতে পারবেন। আর ৯ ধারায় বলা হয়, ওই আইনের অধীনে করা কাজ নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। এমন বাস্তবতায় কুইক রেন্টাল আইনের দুটি ধারা চ্যালেঞ্জ করে করা রিটের প্রেক্ষিতে গত ২ সেপ্টেম্বর রুল জারি করে হাইকোর্ট। শুনানি শেষে ওই আইনের বিতর্কিত দুটি ধারা বাতিল করে উচ্চ আদালত। লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। আদালত এই ৬-২কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এই যে এটা কোনো আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। আদালতে আপনি যেতে পারবেন না, এটা কোনো এই ইন্ডেমনিটি কোনো আইন করে দিতে পারে না। তো ওই জন্য আদালত বলেছে যে ৯ ধারা যেটা আদালতের এখতিয়ার রহিত করেছে, এই ধরনের কোনো আইন সংবিধানের অধীনে হতে পারে না। রায়ে আদালত বলেন, বিগত সরকারের সময়ের চুক্তি পুনর্মূল্যায়ন করতে পারবে সরকার। উদ্যোগ নিতে বলেন সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল ও উৎপাদন বৃদ্ধির। সরকারকে বলেছে যে সরকার দরকার হলে ওদের সাথে চুক্তি পুনর্মূল্যায়ন করতে পারবে।
অর্থাৎ ওই চুক্তিগুলি যে ওই যে বসে থেকে টাকা দিবে সরকার, যদি এটা না চায় তাহলে হয়তো ওই চুক্তির ওই শর্তগুলি সরকার বদলাতে পারবে। এই ক্ষমতাও এই রায়ে সরকারকে বিশেষভাবে দেওয়া হয়েছে, বাতিল করতে পারবে। আদালত বলেছে যে সরকারের চেষ্টা করা উচিত যে সরকারের মালিকানাধীন বিদ্যুৎ কেন্দ্র যদি মানে বিদ্যুৎ কেন্দ্রগুলি যাতে পূর্ণ উৎপাদনে যায়। 6-2 ধারা মোতাবেক বিগত সময়ে সম্পাদিত চুক্তিতে রাষ্ট্রের স্বার্থ কতটুকু সংরক্ষণ হয়েছে তা খতিয়ে দেখার নির্দেশও দিয়েছে উচ্চ আদালত। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। কক্সবাজারের সি-মার্ক হ্যাচারিতে শুরু হয়েছে উচ্চ ফলনশীল ভেনামি চিংড়ির বাণিজ্যিক আহরণ, যা দেশের চিংড়ি শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। প্রতি হেক্টরে 80 টনের বেশি উৎপাদন হওয়ায় এ পদ্ধতিকে দেশের চাহিদা পূরণ এবং চিংড়ি রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। উচ্চ ফলনশীল জাতের ভেনামি চিংড়ির আহরণ শুরু করেছে সি-মার্ক হ্যাচারি। সনাতন পদ্ধতির চাষে যেখানে প্রতি হেক্টরে উৎপাদন হয় মাত্র 500 কেজি, সেখানে এই পদ্ধতিতে উৎপাদন হয়েছে প্রায় 80 টন চিংড়ি। কক্সবাজারের মেরিন ড্রাইভের পাশে সি-মার্ক হ্যাচারিতে ভেনামি চিংড়ি উৎপাদনকে মাইল ফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এই পদ্ধতিতে চাষ বাড়ানো গেলে চিংড়ি রপ্তানির পরিমাণ যেমন বাড়বে কয়েক গুণ, তেমনি মিটবে দেশীয় চাহিদা। ভেনামি চিংড়ি মাছের রংটা ভালো, দেখতে ভালো। এখানে আমাদের অনেক সায়েন্টিফিক অফিসাররা আসছেন, তারা এটা টেস্ট করে দেখছেন যে এটার টেস্ট এবং তার মানে গুণমান যেটা সেটা অনেক উন্নত ধরনের উৎপাদন হয়েছে। এই প্রোডাক্ট ইজ 100% সেফ প্রোডাক্ট হিসেবে সে তৈরি করছে এবং যেটা বাংলাদেশের জন্য ভবিষ্যতের জন্য একটা পথ খুলে দিবে, এক্সপোর্টের পথ, এই প্রোডাক্টটা তৈরি করে। উচ্চ ফলনের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকায় এটি এখন বিশ্বে ব্যাপকভাবে চাষ হচ্ছে। সারা বিশ্বে উৎপাদিত চিংড়ির 80%ই ভেনামি জাতের। দেশে এর পরীক্ষামূলক চাষ শুরু হয় 2019 সালে। 4 বছর ধরে নানা পরীক্ষা নিরীক্ষার পর এই পদ্ধতিতে চিংড়ির বাণিজ্যিক উৎপাদন শুরুর অনুমতি দেয় সরকার। তবে দেশীয় জাতকেও ধরে রাখার পরামর্শ সংশ্লিষ্টদের। আমি আশা করি আরো অনেকে এগিয়ে আসবেন এবং এটা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে আমরা দেখবো এটা টেকসই করা যায় কিনা। এবং আমার মনে হয় তাহলে আমাদের রপ্তানি বাজারে এবং ওভারঅল আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টে একটা বড় ভূমিকা রাখতে পারবে। সরকারি সহযোগিতা পেলে দেশের চাহিদা মিটিয়ে বিশ্ববাজার ধরতে পারবে ভেনামি চিংড়ি, এমনটাই প্রত্যাশা উদ্যোক্তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুক্রবার থেকে 4 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ সময় রাত 8টায় অ্যান্টিগায় শুরু হবে প্রস্তুতি ম্যাচটি। এই ম্যাচ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করবে বাংলাদেশ দল। এদিকে দীর্ঘ ভ্রমণ শেষে ইতিমধ্যে অ্যান্টিগায় পৌঁছেছে বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করে টেস্ট দলের ক্রিকেটাররা দুবাই থেকে সেখানে আগে যাওয়া দলের সাথে যোগ দেন। অ্যান্টিগার নর্থ সাউন্ড গ্রাউন্ডে 2 দলের মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে 22 নভেম্বর। শেষ করার আগে সংবাদ শিরোনাম আর একবার। আজারবাইজানে বৈশ্বিক জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। হযরত শাহজালাল বিমানবন্দরে প্রবাসী ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন। জনগণের ম্যান্ডেট নিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা বিএনপির মূল লক্ষ্য বললেন তারেক রহমান। নির্বাচিত সরকার ছাড়া জনপ্রত্যাশার সংস্কার সম্ভব নয়। এবং আইন করে কুইক রেন্টাল পাওয়ারে দায় মুক্তি দেয়া অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা হাইকোর্টের। দেশের সব বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন সচল করার নির্দেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন /এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।